প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিকড় টিভির আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি হলো সাফল্যের গল্প। একজন মানুষ কিভাবে সফল হন এবং সমাজে কিভাবে ভূমিকা রাখতে পারেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাভাষী বাংলাদেশে যারা আছেন অথবা বিদেশে যারা অবস্থান করছেন, তারা কিভাবে সফল হয়েছেন, তাদের সেই গল্পগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গল্পগুলো শুনে নতুন প্রজন্ম যাতে আবার উৎসাহী হতে পারে, একটা দিক নির্দেশনা যাতে তারা তাদের কাছ থেকে পেতে পারে, সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান সাফল্যের গল্প। সফল যারা, কেমন তারা, সেটি আমরা জানবো। আমাদের আজকের অতিথি হচ্ছেন মিস্টার আরিফ শিকদার। তিনি এখন টরন্টোতে অবস্থান করছেন। বাংলাদেশেই তার সমস্ত কিছু, যেহেতু তিনি আজকে এখানে এসছেন, আমরা সুযোগ পেয়েছি তার সাথে কথা বলার। তিনি কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন, বাংলাদেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন, সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো। শিকড় টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে এবং আপনার শিকড় টিভির দর্শকদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু শুনেছি আপনার সম্পর্কে জেনেছি, আপনি ব্যাপকভাবে কাজ করছেন। বাংলাদেশে একজন নিবেদিত প্রাণ মানুষ, নিবেদিত প্রাণ কিনা আমরা কথায় কথায় শুনতে পাবো, আমরা বুঝতে পারবো উনি আসলে নিবেদিত কিনা। সেটি হচ্ছে এইরকম, আপনি শুরুতে একটা ফাউন্ডেশন করেছেন, সেটি হচ্ছে আম্বালা ফাউন্ডেশন। সেটার প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আপনি। এই প্রতিষ্ঠানটি করার উদ্দেশ্য কি ছিল, কেন করলেন, কোন সালে করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তৈরি করার উদ্দেশ্য বা কখন করেছি এটা একটা ব্যাপক বিষয়। যখন আমি ছোটবেলায় যখন ক্লাস 8-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি, আসলে তখন থেকেই আসলে আমার বিভিন্ন বিষয়ে কাজ করার একটু আগ্রহ তৈরি ছিল আর কি। এবং সেই কাজগুলা ছিল আসলে সোশ্যাল ডেভেলপমেন্ট ইস্যুতে। আচ্ছা, আপনার পরিবারের কেউ কি এসব কাজে জড়িত না, ছিলেন? আমার আপনার পরিবারের বাবা, মা, কেউই ভাই? আসলে মানে সরাসরি এতটা ছিল না। বাট আমি আপনার ভিতরে সেটা আমার তৈরি হয়েছে। আমার বাবাকে আমি দেখেছি যে সে আসলে কিছু সামাজিক কর্মকাণ্ড করত। আচ্ছা আচ্ছা। তো ওই কাজটা আমাকে অনুপ্রাণিত করেছে। জি জি। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি জন্মগতভাবেই মনে হয় এরকম, যে আমার আসলে এই কাজগুলো করতেই ভালো লাগে। এবং আমার জীবনে যখন শুরু, তখন আসলে ওই সম্পদ, টাকা পয়সা, এটার চেয়ে বড় বিষয় ছিল যে আমি কিভাবে সোসাইটিতে ভূমিকা রাখতে পারি বা আমি কিভাবে সামাজিক কর্মকাণ্ডগুলি করতে পারি, গুড গুড। এই বিষয়গুলোর প্রতি আমার একটা আগ্রহ ছিল। ক্লাস 8-এ থাকতে আপনার মধ্যে এই আগ্রহগুলো জন্মেছে। ও অসাধারণ। জি প্লিজ। জি। আমার আসলে তখন আসলে মনে পড়ে যে আমি সেন্ট্রাল রোডে বড় হয়েছি। তো আমি ওই এলাকার ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করতাম। যেমন এলাকাটাকে পরিষ্কার করা, একটা পত্রিকা বের করা, মানুষের কোনো হেল্প লাগলে সেটাতে আমরা এগিয়ে যাওয়া, এই জাতীয় কাজগুলো আমরা করতাম। জি। তো এই কাজ করতে করতে একসময় আসলে বড় হচ্ছি, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ইউনিভার্সিটি বন্ধুদের নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুললাম। সেই প্রতিষ্ঠানটার নাম অবশ্য আম্বালা ফাউন্ডেশন ছিল না, তখন অন্য নাম ছিল, ইসি বাংলাদেশ ছিল। কিন্তু পরবর্তীতে আমরা এই নামটাকে আবার চেঞ্জ করে আম্বালা ফাউন্ডেশনে রূপান্তরিত করা হয় আর কি। তো ওই থেকেই আসলে আমাদের কার্যক্রমটা করা এবং কত সালের কথা? আমরা আসলে যখন 1994 সালে আসলে এটার একটা রেজিস্ট্রেশন আমরা নেই এই প্রতিষ্ঠানটির, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। কিন্তু তখনও তো আমরা স্টুডেন্ট, আসলে আমরা একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দিতে হয় সেই বিষয়গুলোর খুব ধারণা আমাদের ছিল না। আমরা যা সামাজিক কর্মকাণ্ডকে করতে হয় যেভাবে, সেটাই কাজগুলি করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতাম, আমরা শিশুদের নিয়ে কাজ করতাম, আমরা পরিবেশ নিয়ে কাজ করতাম। তো এগুলো আমরা করতাম, কিন্তু একটা প্রতিষ্ঠানিক গ্রুপ যে দিতে হয় কিভাবে, সেই জিনিসগুলো আমাদের খুব একটা ধারণা ছিল না। তো এডুকেশন যখন শেষ পর্যায়ে বা শেষ হলো, তখন আমাদের ভাবনায় আসলো যে আসলে এটাকে একটা যদি এইভাবে কাজ করি, আসলে এটা একটা খুব বেশি কিছু আমরা করতে পারবো না। কিন্তু আমরা যদি সমাজে ব্যাপক ভূমিকা রাখতে চাই, দেশে যদি একটা বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করি, তাহলে আসলে এটাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেই চিন্তা থেকে আসলে এটাকে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে।
এবং 98-এ থেকে আসলে একটা অফিসিয়ালি আমরা কার্যক্রম শুরু করছি। তখন কি আম্বালা ফাউন্ডেশন? তখন আমরা আম্বালা ফাউন্ডেশনে ছিল না, তখন ছিল ইসি বাংলাদেশ। তখন ইসি ছিল। হ্যাঁ, পরিবর্তনটা করলেন কেন? পরিবর্তনটা একটা ছোট্ট একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ওই মানে ইসি যেটা আর কি নির্বাচন কমিশন, আমাদেরও ইসি। তো সেই জায়গা থেকে আমাদের তৎকালীন চেয়ারম্যান ছিলেন একজন সচিব, তো ওনাকে আসলে ওই ইসি থেকে রিকোয়েস্ট করা হলো যে আপনাদেরও ইসি আমাদেরও ইসি, আপনাদেরটা প্রচারণা আমাদের চেয়ে কম না, তো সো আপনারা আসলে একটু ভাববেন কিনা। আচ্ছা, তো ওই ধারণা থেকে, ওই বক্তব্য থেকে আসলে আমরা ঠিক আছে আমরা চেঞ্জ করি, তখন আমরা নামটা পরিবর্তন করলাম আর কি। আর আম্বালা শব্দটা হচ্ছে মাদার, এটা সাংস্কৃতিক শব্দ মা, তো আমরা এই নামই আসলে আমরা আম্বালা ফাউন্ডেশন। সেই থেকে ধারাবাহিকভাবে আপনারা কার্যক্রম করে যাচ্ছেন। এই আম্বালা ফাউন্ডেশনকে কেন্দ্র করেই আপনার আর কি কি বিজনেস বা আম্বালা ফাউন্ডেশন থেকে প্রথমে এই কথাটাই আসি, আম্বালা ফাউন্ডেশন থেকে আপনারা কি কি কাজ করতেন? আম্বালা ফাউন্ডেশন থেকে আমরা আসলে মানে বিভিন্ন দাতা সংস্থার ফান্ডিংয়ে আমরা আসলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো করতাম। তো সেই অ্যাক্টিভিটিস ছিল হেলথ অ্যান্ড নিউট্রিশন, এডুকেশন, হিউম্যান রাইটস, টোবাকো কন্ট্রোল, এই জাতীয় কাজগুলো, এরকম বিভিন্ন কার্যক্রমগুলো আমরা আসলে করতাম। জেলেদের রাইটস নিয়ে কাজ করতাম আমরা। তো এগুলো আমরা আসলে দীর্ঘদিন যাবত করেছি এবং এখনো চলমান আছে আমাদের। এই আম্বালা ফাউন্ডেশনে এখন কতজন কিভাবে আছেন? আপনার সারা বাংলাদেশে কি কার্যক্রম আছে? আমাদের সারা বাংলাদেশেই কার্যক্রম আমরা করেছি এবং আছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে। বাট এই আম্বালা ফাউন্ডেশনে আমরা এক সময় যখন দেখলাম যে আসলে আমরা তো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করছি, আসলে মানুষের যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আসলে মানুষকে অর্থনৈতিক পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সেই অর্থনৈতিক পরিবর্তনটা করার চিন্তা করে যারা আসলে টাকা পায় না, ফিনান্সিয়াল ইনক্লুশন যাদের বাইরে, তাদেরকে আমরা সম্পৃক্ত করে যদি তাদের হাতে আমরা টাকা পৌঁছে দিতে পারি, তাহলে সেই টাকা দিয়ে, সেই পুঁজি দিয়ে মানুষগুলো তাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারবে, তাদের অ্যাক্টিভিটি করতে পারবে। স্পেশালি আমরা আসলে গ্রামের মহিলাদেরকে আসলে এই কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছি, উইমেন এম্পাওয়ারমেন্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোফিন্যান্স, তখনই আসলে আমরা মাইক্রোফিন্যান্স কার্যক্রমটাকে শুরু করি। এইটা আসলে মাইক্রোফিন্যান্সটা শুরু করি আমরা 2002 সালে। তো 2002 সালে শুরু করলে আমরা খুব সীমিত আকারে করতাম আর কি। বাট 14 সালে এসে আমাদের মনে হলো যে এই কাজটাকে আমরা একটা ব্যাপকতা দেওয়া দরকার, আরো মানুষের কাছে আমাদের ফান্ড পৌঁছানো উচিত। তখন আসলে আমরা একটা ব্যাপক কাজ শুরু করলাম। তো এখন আমাদের মোটামুটি 241টা ব্রাঞ্চ মাধ্যমে আমরা মাইক্রোফিন্যান্স কার্যক্রম করি এবং প্রায় 2 লক্ষ মহিলা উইমেন আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত। আচ্ছা আচ্ছা, সাকসেসফুল স্টোরি আছে কারো যে আপনাদের থেকে? অনেক হাজার সাকসেসফুল স্টোরি। এটা আসলে মানে বলার চেয়ে আসলে যদি কখনো সুযোগ হয় আপনাদের দেখানো যেত, যেমন বিভিন্ন টিভিও এখন আমাদের এই সাফল্য, যেই মহিলাদের যে সাফল্য, তারা এই 10,000 টাকা ঋণ নিয়ে আজকে যারা 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে, খামার করছে, প্রোডাকশন করছে, ইভেন ছোট ছোট মিনি গার্মেন্টস করছে, এগ্রিকালচার ফার্ম করছে, গরুর ফার্ম করছে, করে তারা যে কি সাফল্য অর্জন করছে। আচ্ছা, এই ঋণ পরিশোধের ব্যাপারটা নিয়ে আমাদের দেশে এক ধরনের একটা সমালোচনা আছে। সেই ক্ষেত্রে আপনাদের মানে কার্যক্রমটা কি? না, এই সমালোচনা ধরেন যে কাজ করে তারই সমালোচনা হয়, আর যে কাজ করে না আমি ওটা বলছি না, আপনার কথা বলছি না, মানে ওভারঅল যারা কিস্তি পরিশোধ করে তাদের জন্য আপনারা সেটা সহজ করেন না? সেটা আমি আপনি বলছি, ধরেন সহজ করা বলতে যে আমাদের যেমন আমরা 1 বছরের জন্য যদি কোনো ভদ্রমহিলাকে আমরা ঋণ প্রোভাইড করি, তাহলে 46 ইনস্টলমেন্টে আমরা সেটা নেওয়ার চেষ্টা করি, আদায় করি আর কি। নিয়ম ফর্মুলা এটাই আর কি। তো আসলে সেই নিয়ম অনুযায়ী আসলে আমরা তাদের কাছে আদায় করি। এটা একটা কালচার ডেভেলপ হয়েছে এবং এখানে ব্যাংকের চেয়েও এখানে সবাই স্মুথলি দিচ্ছে, বিকজ অফ যে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার দুর্নীতির সুযোগ নাই। আমাদের এখানে এসে কিন্তু মানুষ টাকা নেয় না,
তার মানে আপনারা তাদেরকে আপনারা তাদেরকে বোঝান বিষয়টা এই, এবং আমরা তাদের বাড়িতে গিয়ে কিন্তু তাদেরকে সার্ভিসটা দিচ্ছি। গুড। এবং শুধুমাত্র যে টাকা দিচ্ছি না তা না, আমরা কিন্তু বাড়িতে গিয়ে আবার প্রতি সপ্তাহ হিসাবে তাদের কাছে টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই সার্ভিসটা কিন্তু আমরা প্রোভাইড করছি, তার মানে তাদের আসতে হচ্ছে না। এবং শুধুমাত্র যে টাকা দিচ্ছি তা না, এই টাকা দিয়ে সে কিভাবে তার এন্টারপ্রেনারটা ডেভেলপ করবে সেই ট্রেনিং গুলো আমরা দিচ্ছি। আচ্ছা, তাদেরকে আমরা হেলথ এন্ড নিউট্রিশন ইস্যু থেকে আমরা অ্যাডভোকেসি করছি বিভিন্নভাবে। শুধুমাত্র এখানে যে শুধু টাকাই দেওয়া হচ্ছে তা কিন্তু না। অর্থাৎ আমি যদি বুঝে থাকি আপনারা তাকে লোন দিচ্ছেন বা আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তার সমস্ত ব্যবস্থা আমরা করছি, সেই নলেজগুলো আপনারা তাদেরকে দিচ্ছেন ফ্রি। এবং দেখেন আমাদের একটা পলিসি আছে, সেই পলিসিটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো ভদ্রমহিলা বা যে কেউ আমাদের এখান থেকে লোন গ্রহণ করে এবং সে যদি মারা যায় তাহলে তাকে কিন্তু আমরা সমস্ত লোনটা মাফ করে দিই। সমস্ত লোনটা মাফ করে দিই। হ্যাঁ, ইভেন শুধু মাফ করে দিই না, তার দাফনের জন্য কিন্তু আমরা তার কন্ট্রিবিউশন করি। সো সোসাইটিতে কিন্তু আমরা এই প্রক্রিয়ায় কাজ করছি। তার মানে হচ্ছে যে হ্যাঁ, ঋণ দেন বা অন্য কোনো ভাবে উপকার করলেও আপনারা সামাজিক দায়িত্বটা পালন করছেন, সেও আপনাদের কাছে নিশ্চিন্তে আপনাদের সাথে ইনভলভ হচ্ছে, এইসব সাপোর্ট পাচ্ছে, এটা খুব পজিটিভ দিক। এবং ঋণ আমাদের দেশে যেটা চালু আছে, ঋণ নিলে তো পুরো বংশ পরম্পরায় সেটা চলতে থাকে। আপনাদের এখানে মানে যিনি মারা যাবেন না, মারা তো সবাইকে যেতে হবে, তার ঋণ কার্যক্রম মওকুফ করে দিচ্ছি ওটা। এবং শুধু যে আমাদের প্রতিষ্ঠান করছে তাও কিন্তু না, টোটাল আসলে মাইক্রোফিন্যান্স সেক্টরেই কিন্তু এইটা প্রচলন আছে। যখনই কেউ মারা যাবে ঋণগ্রস্ত, তখন তার পুরো ঋণটা আমরা মওকুফ করে দিই। শুধু ঋণটাই মওকুফ না, ইভেন ধরেন যে আমরা যে সাপ্তাহিক সঞ্চয়টা নেওয়া হয় বা আমাদের কাছে যদি তার কোনো প্রকার সঞ্চয় জমা থাকে, আমরা কিন্তু সেই সঞ্চয়টা তাকে ফেরত দিই। এরকম একটা সিস্টেম, এরকম একটা কালচার কিন্তু মাইক্রোফিন্যান্স সেক্টরে আছে। সো এই কারণেই কিন্তু আসলে এইটা ব্যাপকভাবে জনপ্রিয় এবং মানুষের উপকারে আসতেছে। আচ্ছা, আপনি ব্যাংকের সাথে যদি কম্পেয়ার করেন, কিন্তু এটা টোটালি একটা ডিফারেন্ট অ্যাক্টিভিটি। আচ্ছা, এই রাইট ডিফারেন্ট মনে হচ্ছে। আপনার কাছে এখন আরেকটা যেটা জানতে হবে, আম্বালা ফাউন্ডেশন করেছেন, ব্যাপক কার্যক্রম করেছেন, এর পাশাপাশি আপনি আর কি কি ক্ষেত্রে ধরেন কর্মসংস্থানের একটা চিন্তা ভাবনা আপনারা আছে নিশ্চয়ই, দেশের মানুষকে কিভাবে কর্মসংস্থান করা যায় দেশ নিয়ে ভেবেছেন, সেই বিষয়ে যদি একটু বলেন কি কি কার্যক্রম করেছেন এবং কতজন আপনারা একসাথে আছেন? না, আমাদের বর্তমানে আম্বালা ফাউন্ডেশনে প্রায় 2000-এর উপরে আমাদের অ্যাক্টিভ কর্মী আছে। আচ্ছা আচ্ছা। এবং যারা পার্মানেন্ট স্টাফ মিনস হচ্ছে তারা কোনো কন্ট্রাক্ট বেসিসে নয়, রেগুলার স্টাফ। এবং তারা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সমস্ত কিছু, পেনশন, ইভেন তো পেনশনের আওতায় আছে। বাংলাদেশের আমরা বলি আর কি একমাত্র প্রতিষ্ঠান যারা আসলে বেসরকারি একমাত্র প্রতিষ্ঠান যারা আসলে পেনশনটা চালু করেছে। অর্থাৎ আমাদের স্টাফরা পেনশন পায়। বাহ, এটা একটা বিশাল বিষয়। মানে জি জি, খুব ভালো এক্সাম্পলারি। আর আপনার হচ্ছে যে আপনি বর্তমান হচ্ছে পৃথিবী হচ্ছে ডিজিটাল যুগ, হ্যাঁ, এই ক্ষেত্রে ডিজিটাল ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা আছে কিনা বা রাখছেন কিনা? না, ডিজিটাল যুগ, ডিজিটালি ধরেন আমরা যেই কাজগুলো এখন করতেছি, যেমন মাইক্রোফিন্যান্স সেক্টরে আমাদের আসলে টোটাল অ্যাক্টিভিটিসটাই ডিজিটালি হচ্ছে। এখানে কোনো প্রকার ম্যানুয়াল অ্যাক্টিভিটিস আর এখন আমরা করি না। ইভেন যে তাদের একটা পাস বই থাকে যেখানে তাদের হিসাবগুলো থাকে, সেটাও আমাদের এখন ডিজিটাল। ইটস নট যে কোনো কাগজ কলমের কিছু নাই। আমরা এই অ্যাপস ভিত্তিক কালেকশন, একটা অ্যাপস থাকে, অ্যাপস ভিত্তিক কালেকশনগুলো হয়। আমরা বিকাশের মাধ্যমে কালেকশনগুলো হচ্ছে, অর্থাৎ ক্যাশ লেনদেনটা আমরা নিরুৎসাহিত সহজ করে নিয়েছেন আপনারা, নিরুৎসাহিত করছি। এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারেরও কিন্তু একটা ম্যান্ডেট বা একটা তাদেরও মানে চাওয়া বা পাওয়া, আমার তারা প্ল্যান যে খুব অতি সহজে আসলে যাতে ক্যাশলেস সোসাইটি তৈরি করা যায়। তা সেই কাজটা কিন্তু আমরা ডিজিটালি করছি আর কি। আচ্ছা, বাংলাদেশে যেমন আরএমজি সেক্টরে বাংলাদেশ একটা ভূমিকা রাখছে, অন্যান্য দেশও আছে, বাংলাদেশেও আছে, কিছু বিশৃঙ্খলাও আছে, আবার শৃঙ্খলাও আছে, সেখানে আপনার কোনো ভূমিকা আছে কিনা? না, আমরা আসলে যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা আরএমজি সেক্টরে আসলে সরাসরি কাজ করি না। তবে আমরা আরএমজি সেক্টরের আমার নিজস্ব কিছু উদ্যোগ আছে, যেগুলো যেমন আরএমজি সেক্টরে যে সমস্ত শ্রমিকরা আছে, আমরা লক্ষ্য করছি যে আসলে শ্রমিকদের আপনার 15 দিন বা 20 দিন যাওয়ার পরই তারা আসলে তারা যে স্যালারিটা পায়, সেই স্যালারিটা তাদের আসলে শেষ হয়ে যায়। তখন তারা আসলে আর্থিক
সমস্যায় ভোগে এবং ব্যাপকভাবে তারা লোন গ্রহণ করে এবং বিশাল ইন্টারেস্টে তারা লোন গ্রহণ করে। এতে করে যেমন তাদের মানে ফান্ডটা বড় ধরনের প্রবলেম হয়, সেই সাথে তাদের কর্মক্ষমতাটা তাদের কমে যায়, কারণ টাকার চিন্তায় তারা কাজটা ভালো করে করতে পারে। সেখানে আপনারা কি করেন? সেখানে আসলে আমরা চিন্তা করছি যে স্যালারির এগেনস্টে লোন দেওয়া যায় কিনা, এটা করে আমরা আসলে মাইনে নামে একটা অ্যাপস ডেভেলপ করেছি। আচ্ছা আচ্ছা। এবং এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আমরা ওই শ্রমিকদেরকে তারা ইচ্ছা করলেই যখন 20 তারিখ হয়ে গেল, 20 তারিখের পর্যন্ত তার যে স্যালারিটা জমা হয়েছে ওইটা সে অ্যাপস এর মাধ্যমে অ্যাপ্লাই করে উইদিন 5 মিনিটের মধ্যে সে টাকা পেয়ে যেত। এইটা আমরা চালু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি ওরা জানতে পারে কিভাবে আপনারা এইটা যে আমরা কার্যক্রম- বিভিন্ন গার্মেন্টস এর সাথে কাজ করছি, গার্মেন্টস দিয়ে আমরা ওদের সাথে কাজ করছি। Good, good. তো এইটা আমরা চেষ্টা করছি। তারপরে আপনার বাংলাদেশে যে মাইক্রোফিন্যান্স সেক্টরও আমরা নতুন একটা কাজ করছি ডিজিটাল লোনের। ডিজিটাল লোনটা হচ্ছে যে ধরেন আজকে রাত 2টা বাজে, এখন আমার কোনো একজন সদস্য তার টাকা দরকার, সে তার হাসপাতালে গেছে ওষুধ কিনতে হবে, ডাক্তারকে ফি দিতে হবে, বা এই যে কোনো প্রয়োজন, টাকা নেই। তখন আসলে তার টাকা নাই, তখন সে কি করবে? কি তখন সে আমাদের অ্যাপস ব্যবহার করে, আমাদের যারা মেম্বার আছে প্রত্যেকেই মানে উইদিন 5 মিনিটের মধ্যে অ্যাপ্লাই করবে এবং উইদিন 5 মিনিটের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আহা, এই ধরনের আসলে ডিজিটালি কার্যক্রমগুলো আমরা করার অনেক চেষ্টা পরিবর্তন করছেন। আপনার ঠিক আছে, অনেক কিছু করেছেন, অনেক কিছু করছেন, সমাজে সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, বেকার সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। মিডিয়া সেক্টরে আপনার কোনো অবস্থান আছে কিনা? জি। না, মিডিয়া সেক্টরে আসলে তেমন কিছু না, তবে আমাদের প্রতিষ্ঠান থেকে আসলে আমাদের একটা মানে কমিউনিটি রেডিও আছে, যেটা আমরা মুন্সিগঞ্জ থেকে ব্রডকাস্ট করি বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে। সেটার নাম হচ্ছে রেডিও বিক্রমপুর। এটা আসলে কমিউনিটির জন্যই আসলে তৈরি করেছে এবং কমিউনিটির জন্যই কাজ করে এবং কমিউনিটির সাথে এটা আসলে একটা রেডিও স্টেশন যা করে আমরা তাই করি। তাহলে আসলে আমাদের এইটা কমিউনিটি রেডিও কেন বলছি আসলে আমরা? আচ্ছা আচ্ছা। এটা একটা ইম্পর্টেন্ট, মানে আসলে এইটা হচ্ছে আমরা হচ্ছে গিয়া ওই সচরাচর অ্যাক্টিভিটিজের বাইরে আমরা আসলে কমিউনিটি বেস কিছু অ্যাক্টিভিটিস করি, জি জি। যেমন হেলথ এন্ড নিউট্রিশন নিয়ে, যুবকদের নিয়ে, বাল্য বিবাহ নিয়ে, গুড, এগুলো খুব এই ধরনের প্রয়োজন সেখানে। ইস্যুগুলোতে আমরা এমফেসিস দিয়ে আসলে বিভিন্ন কাজ করি। আচ্ছা। এবং এই কমিউনিটি রেডিওতে কমিউনিটির পিপলই কিন্তু অ্যাক্টিভিটি মানে কাজ করছে। ইট নট যে আসলে বাইরে থেকে কোনো লোক হায়ার করে এক্সপার্ট এনে আমরা করছি। ওই এলাকারই স্কুল কলেজের ছেলেমেয়েরা আমরা তৈরি করছি, ট্রেনিং কোর্স দিয়ে দিচ্ছি, দিয়ে তাদেরকে আসলে তাদের দায়িত্বে রেডিও পরিচালনা হচ্ছে। গুড গুড। একদিকে যেমন তাদের নলেজ ডেভেলপ হচ্ছে, কমিউনিটির লাভ হচ্ছে, তেমনি তারা নিজেরা তৈরি হচ্ছে। এবং আমাদের এই রেডিও স্টেশন থেকে এখন আর যে তৈরি হয়ে এখন ন্যাশনাল লেভেলে অনেকে কাজ করছে। গুড। তো এই ধরনের কাজগুলো আসলে আমরা কমিউনিটি রেডিওর মাধ্যমে করছি, রেডিও বিক্রমপুরের মাধ্যমে। পত্র পত্রিকার ক্ষেত্রে এখন এর বাইরে আমরা একটা যে কাজটা করছি, আমাদের একটা নিউজ পোর্টাল আছে যেটা সময়ের কণ্ঠস্বর। আপনারা সবাই জানেন সময়ের কণ্ঠস্বর সম্পর্কে। এখন বর্তমানে 1,04,00,000 মানুষ এই পত্রিকার সাথে সম্পৃক্ত আছে। আমরা পত্রিকা মানে গ্রাহক যারা ভিজিট করে আর পত্রিকার সাথে কাজ করেও অনেক বেশি। হ্যাঁ, অনেক বাংলাদেশের প্রতিটা উপজেলায় আমাদের সাংবাদিক আছেন যারা আমাদেরকে এই পত্রিকা কন্ট্রিবিউট করছে, সাপোর্ট দিচ্ছে, প্রতিনিয়ত নিউজ দিচ্ছে। এবং আমাদের হেড অফিসে একটা বড় ধরনের একটা টিম আছে যারা সেগুলিকে কম্পাইল করে যাচাই বাছাই করে নিউজগুলো প্রচার করে মানুষের কাছে পৌঁছে। সেটা কি অফিসটা কি ঢাকায়? হ্যাঁ, ওইটার অফিস ঢাকায়। আপনার গ্রামের বাড়ি বা জন্ম কোথায়? আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, গজারিয়া উপজেলায় আমি জন্ম, বাট ঢাকা শহরে আমার বেড়ে ওঠা, আমি ঢাকা শহরে থাকি। অবস্থান। হ্যাঁ, তো আমাদের একটা অ্যাক্টিভিটি সম্পর্কে আমি না বললেই নয়, যেটা হচ্ছে যে স্বপ্নযাত্রার নাম আমাদের। স্বপ্নযাত্রা এটা আসলে মানে যারা আসলে দরিদ্র জনগোষ্ঠী, সংগঠনের নামই স্বপ্নযাত্রা দেবেন না, আপনার স্বপ্ন? না না, প্রতিষ্ঠানটার নামই দিছি আমি স্বপ্নযাত্রা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে স্বপ্নের যাত্রা, স্বপ্নটা যে মানুষ ভাবে, ড্রিমটা দেখে, সেটার যাত্রাটা যাতে সুন্দর হয়, সুসংগঠিত হয়, সেটার জন্য আমি স্বপ্নযাত্রা সুন্দর হয়েছে স্বপ্নযাত্রা। তা আসলে এইটা মানে আমার একটা ভাবনা যে আসলে সবকিছুই ভালো কাজ, মানুষের উন্নয়নের জন্য কাজ, কিন্তু আমার কাছে একটা সময় মনে হইলো যে আসলে এমন একটা কাজ আমি করি যেই কাজটা করলে আসলে মানুষের জীবনটা বদলে যাবে, একটা পরিবারের
চিত্র বদলে যাবে এবং একটা সমাজের চিত্র বদলে যাবে। বাহ, সেই ভাবনাটা করতে করতে আমাদের মাথায় আসলো যে আসলে আমাদের এই কাজটা যদি করতে চাই তাহলে আমরা যারা আসলে শিক্ষার আলো থেকে বঞ্চিত আছে, হ্যাঁ, হ্যাঁ। লেখাপড়ার করতে খুব আগ্রহী কিন্তু তাদের আর্থিক সামর্থ্য নাই, অর্থের জন্য লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, এদেরকে আমরা সাপোর্ট দিই। গুড গুড গুড। তখন আমরা আসলে এই উদ্যোগটা নেই। 2019 সাল থেকে এটা আমি করছি। বর্তমানে আমাদের এখানে 175 জন ছেলে মেয়ে লেখাপড়া করছে। 175 জন মেনশনে আমার কোনো প্রতিষ্ঠান না, কিন্তু না, পড়াশোনা করে মানে পড়াশোনা হ্যাঁ, করছে। প্রতিষ্ঠান কিভাবে সম্ভব? এটা হচ্ছে যে যে যেখানে লেখাপড়া করছে সে ওখানেই লেখাপড়া করবে। আপনারা সেখানে সাপোর্ট? আমরা শুধুমাত্র তাকে ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল সাপোর্টটা প্রোভাইড করছি। আচ্ছা, এটার একটা মেথড আছে, মানে ধরেন যে আমরা বাংলাদেশে আমরা রিসার্চ করে দেখেছি যে সাধারণত কি হয় যে আমরা একটা স্টুডেন্টকে, দরিদ্র স্টুডেন্টকে এককালীন কিছু 10,000 টাকা দিয়ে দিই, কিংবা দেখা যাচ্ছে যে মাসে মানে 2,000 বা 1 বছরের জন্য একটা বৃত্তি দিই, কিংবা 2 বছরের জন্য একটা বৃত্তি দিই। আমার কাছে এটা মনে হচ্ছে এটা অবশ্যই উপকারে আসে, কিন্তু মানে আমার দিয়ে কাছে শেষ করতে চান না আপনি, কন্টিনিউ করতে চান। এটা সাস্টেনেবল কোনো অ্যাক্টিভিটিস না। এক্স্যাক্টলি। আসলে আমি ভাবছি যে যেই স্টুডেন্টরা আসলে আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারছে না, তাকে যদি আপনি 2 বছরের জন্য সাপোর্ট দেন, হোয়াট নেক্সট, তারপরে কি আসবে? তাইলে কি হচ্ছে, তার তো সেই অনিশ্চয়তাই থেকে গেল। সেই অনিশ্চয়তা নিয়ে সে আসলে কি লেখাপড়া করবে, তার লেখাপড়া বাধাগ্রস্ত হবে। এই ভাবনা থেকে আসলে চিন্তা করলাম আমি এমন একটা সাস্টেনেবল অ্যাক্টিভিটিস করব যেটা আসলে যাকে আমরা নিগবো তাকে আসলে আমরা একদম মাস্টার্স পর্যন্ত লেখাপড়া। এখন মাস্টার্স লেখাপড়া করতে গেলে আমাদের ফিনান্সিয়াল সিস্টেমটাকে আমরা কিছু ডেভেলপ করেছি। সেটা হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে ক্লাস 5 থেকে আমরা নিচ্ছি, 5 থেকে মাস্টার পর্যন্ত। ধরেন আপনি মনে করেন না আমরা স্টুডেন্ট একটা সিলেকশন করলাম ক্লাস 5-এ, তো ক্লাস 5-এর ছেলেটার সারা বছরে তার কি টাকা লাগবে সেটাকে আমরা একটা অ্যাসেসমেন্ট করি, এবং আমরা মনে করি ক্লাস 6-এ যখন উঠবে কিংবা 7-এ উঠবে, 8-এ উঠবে, প্রতিটা বাচ্চাই পরবর্তী বছরেই কিন্তু তার চাহিদাটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তাইলে আমি 5-এ যাকে যদি মনে করেন আমি সারা মাসে দিলাম 50,000 টাকা, 6-এ গেলে হয়তো দেখা যাবে তার লাগবে 60,000 বা কম বেশি যাচ্ছে। তাইলে আমাকে কিন্তু প্রতি বছর অ্যাসেসমেন্ট করতে হচ্ছে। আমরা এই কাজটা করি প্রতিটা স্টুডেন্টের, আমরা প্রতি বছর অ্যাসেসমেন্ট করি তার ফাইন্যান্সিয়াল নিডসটা কি। আবার আমরা যেই কাজটা করছি, ধরেন যে 12টা মাস আমরা অ্যাসেসমেন্ট করছি, 12টা মাসের কি দরকার। অর্থাৎ জানুয়ারি মাসে একটা স্টুডেন্টের লাগতেছে ধরেন বই কিনতে হবে, খাতা কিনতে হবে, ড্রেস কিনতে হবে, জুতা কিনতে হবে, কলম পেন্সিল কিনতে হবে, প্লাস টিউশন ফি দিতে হবে। তাইলে জানুয়ারি মাসে তার খরচটা অনেক বেশি, আর ফেব্রুয়ারি মাসে কিন্তু এই খরচটা নেই। তাহলে আমাকে কিন্তু এই 12টা মাসের অ্যাসেসমেন্ট করতে হচ্ছে। তাহলে আমি 12টা মাসে অ্যাসেসমেন্ট করি প্রথমে, তারপর প্রতি বছর অ্যাসেসমেন্ট করি। 12টা মাসের অ্যাসেসমেন্ট করার পরে আমরা ফাইন্ড আউট করি যে আসলে কোন মাসে তার কতটা লাগবে। এইটাও আর প্রসেস একটা বিশাল একটা লম্বা প্রসেস, মানে যাতে ট্রান্সপারেন্সি থাকে, তার যে চাহিদাটা দিচ্ছে তার চাহিদাটা পারফেক্ট আছে কিনা এটা আমরা সে প্রথম ফিল আপ করে একটা ফরম্যাট থাকে। এটার পরে আবার আমরা সেই ফরম্যাটটা পাঠাই ক্লাস টিচারের কাছে, সেই টিচার সেটাকে অ্যাসেসমেন্ট করে একটা মতামত দেয়। সেই অ্যাসেসমেন্টটাকে আবার আমাদের নিজস্ব ম্যান পাওয়ার দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করি। এই 3টা অ্যাসেসমেন্টের পরে আমরা ফাইনাল করি তার আসলে নিষ্ঠা কতটুকু। আচ্ছা আচ্ছা। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা এটা চিন্তা করছি যে এখন আমি সাপোর্ট দিচ্ছি বা আমার প্রতিষ্ঠান কিছু সাপোর্ট দিচ্ছে, এখন আমরা ভাবতেছি এটাকে সাস্টেনেবল করার জন্য আসলে মাস পিপলকে কিভাবে ইনভলভ করা যায়। কারণ আমরা দেখছি যে সমাজে অনেক মানুষ আছে যারা আসলে অর্থ নিয়ে বসে আছে, হেল্প করতে চায় কিন্তু কোনো ভালো প্ল্যাটফর্ম পায় না, কিংবা সে হয়তো করছেও এখন এককালীন কিছু দিচ্ছে বা 2 বছরের জন্য দিচ্ছে, এটা কোনো সাস্টেনেবল হচ্ছে না। তো এইটাকে চিন্তা করলাম মানুষকে এখন কিভাবে এখানে সম্পৃক্ত করা যায়। তো সেটা আমরা নিয়ে এখন কার্যক্রম করছি। তবে আপনি জেনে একটা জিনিস খুশি হবেন, আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য আমরা যেই কাজটা করি আর কি, আমাদের ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, মানে আছে। সেই অ্যাকাউন্টে আমার প্রতিষ্ঠান দেয়, আমি দেই, কিংবা এখনো কিছু মানুষ এখানে দিচ্ছে। তো সমস্ত টাকাটা ওই অ্যাকাউন্টে জমা হয়, এবং ওই অ্যাকাউন্ট থেকে একটা খরচ হয়। একটা খরচ কি, ওই যে আমার 175 জন ছেলে মেয়ে আছে, ওদের প্রত্যেকের একটা বিকাশ অথবা নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে।
একটা খরচ বলতে আমরা মিন করছি ওই যে প্রতি মাসে মাসে তার যে টাকাটা তার অ্যাকাউন্টে চলে যায়, এই একটা খরচই। এখন বলেন তাহলে আপনি অন্যগুলা কিভাবে মেনটেন করেন? আমি আসলে অন্যভাবে মেনটেন করি, অর্থাৎ ওইটা আমার নিজস্ব ফান্ডিংয়ে মেনটেন করি। তাহলে কেন আমরা আসলে এটা করছি না? মানে আমি একটা ছোট্ট সিলি কথা বলি, সেটা হচ্ছে যে ইসমাইল ভাই, ধরেন আমি যদি এই ফান্ড থেকে একটা কলম কিনি, আমি হয়তো কলম যে বিলটা করলাম, আপনার কিন্তু একটা কোশ্চেন করার সুযোগ থাকে যে আরিফ ভাই আপনি তো 4 টাকা দা কলম কিনে আপনি 5 টাকা বিলটা করছেন, এই কোশ্চেনটা কিন্তু আপনি করতে পারেন। তা আমার ভাবনায় আসছে যে আমি এমন একটা জিনিস ডেভেলপ করব যেখানে বাংলাদেশের কেউ আমার ফিনান্স নিয়ে কোনো কোশ্চেন করতে পারবে না। গুড 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 গুড। যেই কারণে আমি এই সিস্টেমটা ডেভেলপ করছি। অনেক 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 সুন্দর কথা বলেছেন। প্রিয়, আমি দর্শকদের সাথে একটু কথা বলে নিই। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি হচ্ছেন জনাব আরিফ শিকদার। তিনি হচ্ছেন আম্বালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তার সাফল্যের গল্প আমরা শুনছি এবং মানবিক কার্যক্রম যে তিনি পরিচালনা করেন সেটাও নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, এবং এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আচ্ছা জনাব আরিফ শিকদার, আমি এখন আপনার কাছে যেটা জানতে চাই, স্বপ্নযাত্রার অনেক কিছুই আপনি এক্সপ্লেইন করেছেন, পাশাপাশি আর একটা কথা বলি, ওই ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টটা তো আপনারা নিশ্চয়ই দেখেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা বলেছেন আপনি। আমরা যে শুধুমাত্র টাকা দিচ্ছি বিষয়টা কিন্তু তা না। আমাদের এখানে অনেকগুলো প্রসেস ডেভেলপ করেছি আমরা। যেমন ধরেন যেই ছেলেটা হয়তো খুলনাতে পড়ে, খুলনা ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা রাজশাহী মেডিকেলে পড়ে, কিংবা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছে, তো প্রতিটা স্টুডেন্টের জন্য কিন্তু লোকালি আমরা একজন গার্জিয়ান সেট করি। অর্থাৎ সেই গার্জিয়ানটা হবে তার, সে লেখাপড়া ঠিক মতো করছে কিনা, সে ওই গার্জিয়ান তার ঠিক মতো খোঁজ খবর নিবে, এবং প্রতি বছর যে সে রেজাল্টটা করছে সেটাকে কিন্তু অ্যাসেসমেন্ট করি, তার পারফরমেন্স কি। কারণ পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে তাকে আমরা সুযোগ দিই একবার, কিন্তু সেকেন্ড টাইমে আর আমরা তাকে সুযোগ দিই না। কারণ অর্থাৎ আমরা ধরিয়ে নেই যে সে আসলে লেখাপড়া করতে ইন্টারেস্টেড না। তাইলে আমরা এই প্রক্রিয়ায় কিন্তু তার মেধাটাকে বা লেখাপড়াটাকে অ্যাসেসমেন্ট করে এগিয়ে নিতে চাই। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমাদের এখান থেকে বেশ কিছু ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে বের হয়েছে, তারা চাকরি নিয়েছে, বিভিন্ন ব্যাংকে নিয়েছে, সরকারি জব নিয়েছে, বিভিন্ন জায়গায় নিয়েছে। ইভেন তো কিছু ছেলে মেয়ে আমি আমাদের প্রতিষ্ঠানেও সুযোগ করে দিয়েছি চাকরি। তো আমাদের আসলে ইচ্ছা আছে ভবিষ্যতে এটাকে আরো সুন্দর করে ডেভেলপ করা, যারা এখান থেকে লেখাপড়া করবে তারা যাতে কর্মজীবনও চাকরির সুযোগগুলো পায়। এবং ভবিষ্যতে আমাদের আরো প্ল্যান আছে যারা টেকনিক্যাল এডুকেশন যারা তারা করতে শিখতে পারে, বিভিন্ন ট্রেনিং যারা নিতে পারে, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমাদের প্ল্যান আছে। আমাদের প্ল্যানে আরো আছে তাদেরকে বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে কিভাবে সম্পৃক্ত করা যায়। ইভেন আমরা চিন্তা করছি যে বাইরের বিভিন্ন দেশে তারা যাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে পারে, সেই ধরনের লিঙ্ক আপ গুলো আমরা একটু করে দেওয়ার চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা। তো এই সবগুলোই আমরা চিন্তা করতেছি। তো যেটা আপনি শেয়ার করলাম যে আসলে এই বিশাল কার্যক্রমটাকে আমরা একটা ইনস্টিটিউশনাল শেপ দিতে চাচ্ছি, একটা সাস্টেনেবল প্রোগ্রামও আমরা ডেভেলপ করতে চাচ্ছি। এতদিন হয়তো উদ্যোগটা কেউ না কাউকে নিতে হয়, সেই উদ্যোগটা আমি নিয়েছি। এখন আমি চাচ্ছি যে দেশে বিদেশে যারা বাংলাদেশের মানুষ আছে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা যাতে এই প্রোগ্রামে সম্পৃক্ত হয়, সেটার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জি জি, অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলে শেষ করি। না শেষ করবেন না, মানে এই বিষয়ে শেষ করি, সেটা হচ্ছে যে দেখেন আমি ব্যক্তিগতভাবে আমি আরিফ শিকদার কিন্তু আমি মনে করি যে 16 কোটি মানুষের টাকায় লেখাপড়া করেছি। আচ্ছা আচ্ছা, গুড। মানে কথাটা কেন বললাম যে আমি প্রাইমারি স্কুলে পড়েছি ছোটবেলা, আমি ইউনিভার্সিটিতে পড়েছি। তো ইউনিভার্সিটিতে আমাকে ভর্তুকি দিতে হয়েছে না, আমাকে 12 টাকা ফি দিয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটি, আমরা সিটে দিয়েছি। তাহলে এই ভর্তুকিটা কে দিয়েছে? 16 কোটি মানুষের কন্ট্রিবিউশন আছে কিন্তু। তাহলে আমি 16 কোটি মানুষের টাকায় লেখাপড়া করেছি, তাহলে আমার কিছু সোসাইটির কিছু দায়িত্ব আছে। সো এই দায়িত্বটা কিন্তু আমার একার না, আমি পালন করার চেষ্টা করছি। আমি মনে করি যে প্রতিটা মানুষ যারা এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়েছে, প্রাইমারি স্কুলে পড়েছে, ভাই আপনারা 16 কোটি 20 কোটি মানুষের টাকা লেখাপড়া করেছে, সুতরাং আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে এই মানুষদের জন্য। আসেন, আপনাদের আমি আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনারা আসেন। এরকম নট অনলি দ্যাট যে স্বপ্নযাত্রা সম্পৃক্ত হবে, যে কোনো ভাবেই হোক আপনার মতো করে এই মানুষদেরকে যারা আসলে পিছিয়ে পড়েছে আছে আমাদের সোসাইটিতে, তাদেরকে একটু হেল্প করেন, সহযোগিতা করেন, স্পেশালি এডুকেশন সেক্টরে, তাহলে আসলে সমাজটা বদলে যাবে।
দেশটাও বদলে যাবে। জি জি, প্রিয় দর্শক, দেশটাও বদলে যাবে, সমাজটাও বদলে যাবে। আরিফ শিকদার আমাদের আজকের অতিথি, চমৎকার কথা বলছেন। আম্বালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, তিনি আজকের অতিথি। আমরা তার সাফল্যের গল্প শুনছি এবং মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে, নারী উন্নয়নে, নারীর কর্মসংস্থানের ব্যাপারে, সমাজের মানুষের কর্মসংস্থানের ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে কিভাবে কার্যক্রম পরিচালনা করা যায় আধুনিক পদ্ধতিতে, সে কথাই আমরা তার কাছ থেকে শুনছি। এখন যেটা আপনি আপনি বলছেন যে কথার ফাঁকে যে আপনার প্রতিষ্ঠানও চাকরি দেন তাদেরকে। প্রতিষ্ঠান বলতে আপনার আর কি কি প্রতিষ্ঠান আছে? না, আমার তো আসলে ওই যে যেটা বললাম যে আমরা আম্বালা ফাউন্ডেশন, যেটা আমাদের একটা বড় প্রতিষ্ঠান, এটা আমরা এখন বর্তমানে বাংলাদেশের বাইরেও কার্যক্রম শুরু করেছি। আমরা ইউরোপে, আমরা আফ্রিকাতে কাজ করছি। সো আফ্রিকাতেও আমরা সেই কন্ট্রিবিউশন রাখছি, আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছেন। চলে গেছি। কারণ আমরা এখন মনে করছি শুধু বাংলাদেশের মধ্যে কেন, হোয়াই নট আমরা পৃথিবীর যারা দরিদ্র মানুষ, যারা পিছিয়ে পড়ে আছে, আমাদের যে সুযোগ থাকে, তাহলে সেই জায়গায় আমরা কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করি, তাদের জন্য কাজ করার চেষ্টা করি। সেই চিন্তা থেকে আসলে এখন আমরা আফ্রিকাতে কাজ শুরু করছি। আশা করছি যে বিভিন্ন দেশে আমরা শুরু করব, সামনের দিকে আরো কাজ করব। সেখানে কি ধরনের কাজ করেন, কি ধরনের সহযোগিতা? আমরা আপাতত আমরা প্রথমে আমরা সাস্টেনেবল অর্গানাইজেশন করার জন্য মাইক্রো ফিন্যান্স দিয়ে শুরু করছি এবং ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে আমরা কাজ করছি, ডিজিটাল এডুকেশন নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা যেই প্রোগ্রামটা বাংলাদেশে আমরা শুরু করেছি স্বপ্নযাত্রা, ওটাও আমরা এই আগামী বছর থেকেই ওই আফ্রিকাতেও শুরু করবো। ওই দেশের স্টুডেন্টদেরকে আমরা এই সাপোর্ট। আপনাদের এখন পজিশন কত? যেমন আমাদের দেশে অনেক এনজিও, অনেক ফাউন্ডেশন, অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে কোথায় দেখেছেন বা কোথায় দেখতে চান? কোথায় আছেন, কোথায় দেখতে চান? না, আসলে মানে কোথায় দেখতে চাই, প্রতিষ্ঠান বড় কি ছোট, আসলে আমার কাছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যে আসলে আমরা সোসাইটিতে কতটুকু ভূমিকা রাখতে পারি, আমরা দরিদ্র মানুষের উন্নয়নে কতটুকু কাজ করতে পারি, নিজের জন্য না হোক না, কিন্তু মানুষের জন্য কতটুকু কাজ করতে পারছি, সেটা বড় জিনিস। তো সেই জায়গা থেকে আসলে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ওইভাবেই ভাবছি আসলে আমাদের প্রতিষ্ঠান কত নম্বরে আছে, কতটুকু ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, ওটা আমাদের কাছে আসলে বড়। আচ্ছা ঠিক, আপনার কাজেই আপনারা সে প্রমাণ দিতে চান আপনারা কোথায় আছেন। আচ্ছা ঠিক আছে, সবার কথা, অন্যদের জন্য কাজকর্ম করছেন, অন্যদের উন্নয়নের জন্য কাজ করছেন, নিজের সন্তানদের কথা যদি একটু বলেন। আপনার পরিবারে কে কে আছেন, তারা কি করে, কোথায় পড়াশোনা করে একটু? না, আমার আসলে 3টা ছেলে মেয়ে। আমার বড় ছেলে ক্লাস 10-এ পড়ে, গ্লেনরিচ ইন্টারন্যাশনালে পড়ে। আর আমার বড় মেয়েটা ক্লাস 6-এ পড়ে, আর ছোট মেয়েটা ক্লাস KG2-তে পড়ে। আমার 3টা ছেলে মেয়ে আসলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল লেখাপড়া করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। আর এখন আপনার কাছে যেটা জানতে চাইবো, সমাজের বিত্তবান যারা শিক্ষা সুবিধা বঞ্চিত, হ্যাঁ, সুবিধা বঞ্চিতদের পাশে সমাজের বিত্তবানরা কিভাবে দাঁড়াতে পারে, প্রবাসী যারা আছে তারা কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারে, মানুষের কল্যাণে নিজেকে ব্যাপৃত করতে পারে, সেই বিষয়ে যদি আপনার একটা বক্তব্য আমরা কনক্লুশনে শুনতে চাই। আপনি ক্যামেরার দিকে তাকিয়ে যদি একটু বলেন প্লিজ। যারা প্রবাসে আছে তাদেরকে ব্যক্তিগতভাবে আমি খুব রেসপেক্ট করি, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আজকের যে অবস্থান, ফিনান্সিয়াল অবস্থান, অর্থনৈতিক অবস্থান, এটার মূল ভিত্তি হচ্ছে রেমিটেন্স। এবং আমাদের দেশে যে প্রবাসী ভাই বোনরা আছে, এই রেমিটেন্সটাই কারণেই কিন্তু বাংলাদেশটা এখন টিকে আছে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং আমার কাছে মনে হয় যারা আমার যে সমস্ত ভাই বোনেরা বিদেশে আছে, তারা আসলে দেশকে অনেক ভালোবাসে, এবং দেশকে ভালোবাসে বলেই কিন্তু তারা দেশের বিভিন্ন অ্যাক্টিভিটিসে কন্ট্রিবিউশন করছে, ইনভলভ হচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে। তো এই ভালোবাসাটা আমি দেশের মানুষ যতটুকু দেশে থেকে আমরা ফিল করি, বিদেশে যারা থাকে তারা দেশকে আরো অনেক বেশি ফিল করে, অনেক বেশি ভালোবাসে। আমি আসলে এই প্রবাসী ভাই বোনদেরকে অনেক রেসপেক্ট করি এবং সশ্রদ্ধ তাদের প্রতি সালাম। এবং আমি অনুরোধ করব যে আপনাদের এই কন্ট্রিবিউশনটা সবসময় বজায় রাখবেন এবং দেশের মানুষকে সহযোগিতা করবেন। স্পেশালি আমি আসলে অনুরোধ করছি যে আসলে যে কোনো প্ল্যাটফর্মই হোক, আপনারা কোনো না কোনোভাবে দেশের মানুষের
এডুকেশন সেক্টরে একটু কাজ করে। কাজ করবে। যারা আসলে পিছিয়ে আছে লেখাপড়া অর্থের কারণে লেখাপড়া করতে পারছে না, তাদেরকে আসলে কোনো না কোনোভাবে হেল্প করা যায় কিনা এটা একটু চিন্তা করেন। কারণ একটা স্টুডেন্টকে যদি আপনারা এডুকেশন দিতে পারেন তাহলে পুরো চিত্রটা চেঞ্জ হয়ে যাবে, তার চেঞ্জ হবে, তার পরিবারের চেঞ্জ হবে, সোসাইটি শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ, শিক্ষিত হতে পারলে সুনাগরিক হতে পারলে দেশের সম্পদ। আর নতুন প্রজন্মের যারা আছে তাদের জন্য আপনার একটা উপদেশ বা আসলে আমি তো মানুষের উপদেশ নিয়েই আসলে আমি এগোচ্ছি। আমি আসলে ওদেরকে উপদেশ দেওয়ার মতো এমন যোগ্যতাও রাখিনি বলে আমার কাছে মনে হয় না। তবে যে আমার কাছে মনে হয় যে মানে সততা নিয়ে যদি কেউ কোনো কাজ করে এবং পরিশ্রম করে, একাগ্র চিত্তে কাজ করে, লেগে থাকে, তাহলে আসলে যে কোনো মানুষের সফলতা অনিবার্য এবং সম্ভব। এবং এতে ফেল করার কোনো সুযোগ নেই আসলে। আপনি যদি চেষ্টা করেন, সততা নিয়ে কাজ করেন, নিজেকে যদি ওইভাবে তৈরি করেন এবং সবার কাছে যদি আপনার গ্রহণযোগ্যতাটা ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা যেটা শুনেছি এতক্ষণ জনাব আরিফ শিকদার আমাদেরকে বলেছেন এবং আপনারাও শুনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বেরিয়ে এসে, শুধু নিজের জন্য না করে আমরা যদি অপরের কথাটাও চিন্তা করি, আমাদের আশেপাশে যারা আছেন, সুবিধাবঞ্চিত যারা আছেন, তাদেরকে যদি আমরা দেশের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, তাদের বিশেষ করে পড়াশোনা, তাদের স্বাস্থ্যসেবা, চিকিৎসা, সব কিছুর চিন্তা যদি যারা বিত্তবান আছেন, সমাজের সচ্ছল ব্যক্তি আছেন, তারা যদি সহযোগিতা করেন, তাহলে আমরা সবাই একসাথে বাংলাদেশটাকে সুন্দর করতে পারবো। সেই চেষ্টা করে যাচ্ছেন মিস্টার আরিফ শিকদার। আমরা শুনেছেন তার অনেকগুলো প্রকল্পের কথা শুনেছেন, অনেকগুলো বক্তব্যের কথা শুনেছেন। তিনি নিজে নিজে স্বাবলম্বী হয়েছেন বা ব্যবসা বাণিজ্য করছেন বা চলতে পারছেন, কিন্তু তিনি শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা বলছেন, নারীদের উন্নয়নের কথা বলছেন, শিক্ষার কথা বলছেন। তিনি একটা কথা বলেছেন যে আমাদের আশেপাশে যারা আছেন, তাদেরকে, যারা শিক্ষা বঞ্চিত, নিরক্ষর আছেন, তাদেরকে যদি আমরা শিক্ষিত করে তুলতে পারি, তাহলেই কিন্তু আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে পারবো এবং বাংলাদেশের প্রত্যেকেই আমরা সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে পারবো। আর বিদেশে যারা রয়েছেন, প্রবাসী যারা আছেন, তাদের ব্যাপারেও তার রেসপেক্টটা তিনি জানিয়েছেন এবং বিদেশে যারা আছেন তারা বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নে কিভাবে অংশগ্রহণ করতে পারেন সেটাও তিনি বলেছেন। জনাব আরিফ শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে শিকড় টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শিকড় টিভিকে, এবং আমি স্পেশালি শিকড় টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি স্বপ্ন দেখছি যে শিকড় টিভি একদিন শুধু কানাডায় না, বিশ্বের সমস্ত দেশে ছড়িয়ে পড়বে, বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং অনেক সুনাম অর্জন করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সাফল্যের গল্প আপনারা শুনেছেন। আসলে সফল যারা কেমন তারা আমরা জনাব আরিফ শিকদারকে দিয়ে আজকে এই পর্বটি শুরু করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে। আর পরবর্তীতে আমরা অন্য কোনো সফল পার্সন, বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী, তাদেরকে নিয়ে আনার চেষ্টা করব এবং তাদের সাথে আমাদের মতামত, তারা কিভাবে সফল হয়েছেন সেটা আমরা জানতে চেষ্টা করব। আপনারা যারা এতক্ষণ দেখেছেন, শুনেছেন, শিকড় টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে